আচ্ছা, আমাদের যে বিষয়টা একটু এখানে দেখতে হবে, আচ্ছা এখানে স্ক্রিনটা হচ্ছে ফুল স্ক্রিনে আসে না, মানে ওয়াইড হয় না, কেমন? জাস্ট আপনারা, আমি কনসেপ্টগুলো বলতেছি, আপনারা একটু শুনুন, তাতে আপনারা বুঝতে পারবেন, কেমন? রিজার্ভ ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে যে MGT, এটা হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে? আমরা কম্পিউটারে অনেক সময় দেখবেন যে যখন কালার সিলেক্ট করি তখন RGB বোধহয় দেখায়, রেড, গ্রিন আর বোধহয় ব্লু, এই তিনটা, মানে ওই যে সংক্ষেপে ম্যানেজমেন্টের অ্যাক্রোনিম যেটা, এটা মানে রিজার্ভ ম্যানেজমেন্টে আমরা মোটামুটি এই চ্যাপ্টারে দেখব যে রিজার্ভ মানে তো বোঝেন যে আমরা আপাত দৃষ্টিতে আমাদের আয় থেকে ব্যয় বেশি হওয়ার পরেও যখন আমরা আয় থেকে কিছু অংশ কি করতেছি, আলাদা সরিয়ে রাখতেছি, যে আমাদের এখনকার যে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলেও আমরা এই পোর্শনকে হাত দিব না, এটাই হচ্ছে রিজার্ভ। এখন এই রিজার্ভের বিভিন্ন ক্যাটাগরি আছে, প্রাইমারি রিজার্ভ আছে, সেকেন্ডারি রিজার্ভ আছে। আমরা যদি রিজার্ভের ক্যাটাগরি দেখি তাহলে সিম্পলি এরকম আসবে, একটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি রিজার্ভ বলতে আমরা সিম্পল আমাদের ফ্যামিলিগত লাইফে আমরা যে রিজার্ভটাকে বুঝি, এটাই হচ্ছে প্রাইমারি রিজার্ভ, বুঝতে পেরেছেন? আর সেকেন্ডারি রিজার্ভ মানে কি? সেকেন্ডারি রিজার্ভ মানে হচ্ছে মনে করেন যদি কখনো কোনো বিপদ হয় এবং তখন কোনো ক্যাশ কালেকশন নেই বা আপনার কাছে কোনো ক্যাশ ডিপোজিট নাই, তো এরকম সময় যদি চান যে আপনার কিছু ক্যাশ আপনাকে কালেক্ট করতেই হবে, যেমন মনে করেন হঠাৎ মেডিকেল ইমার্জেন্সি, তখন আপনাকে কি করতে হয় বলেন তো? কিছু ন্যাচারাল রিসোর্স স্যাক্রিফাইস করতে হয়। হয়তোবা আপনার একটা ভালো গাড়ি আছে, হয়তোবা গাড়িটা কি করলেন, বিক্রি করে দিলেন আপাতত, যে পরে আবার কিনবেন। অথবা আপনার একটা জমি আছে, জমিটা ছেড়ে দিলেন কিছুদিনের, মানে হয়তোবা লিজ দিলেন অথবা বিক্রি করে দিলেন। প্রাইমারি রিজার্ভ বলতে সরাসরি ক্যাশ কনভার্টিবল যে বিষয়গুলো, এইগুলো বোঝায়, কেমন? আর এই সেকেন্ডারি রিজার্ভ বলতে সাধারণত আরও কিছু বিষয় থাকে না, যেমন মনে করেন আপনার যে অ্যাসেটগুলা, যে জিনিসগুলো আসলে আপনি রিজার্ভ হিসাবে ভাবেননি, কিন্তু যদি একেবারে দেয়ালে পিঠ থেকে যায় তাহলে ক্যাশে কনভার্ট করা যাবে। তো এরকম আপনার অ্যাসেট আছে, অ্যাসেটের সাথে সাথে আপনার আরও কি আছে, কিছু প্রপার্টি আছে, যেমন মনে করেন আপনার বাড়ি আছে, এদিক সেদিক যা কিছু আছে। এই যে ইস্যুগুলো, আবার যদি আপনার যে কোনো জায়গা থাকে বা ট্রেজারি বা যে কোনো জায়গা থেকে যে আপনি হঠাৎ যে কোনো সময় টাকা চাইলে সেখান থেকে টাকাটা পেতে পারেন, এই সকল বিষয় হলো সেকেন্ডারি রিজার্ভ। অ্যাসেটস আর প্রপার্টি এক, তবে প্রপার্টি বলতে সাধারণত ট্যাংজিবল আইটেম বোঝায়, আর অ্যাসেট বলতে ট্যাংজিবল ইনট্যাংজিবল দুটাই বোঝায়, ঠিক আছে? যেমন আমরা দেখবেন ল্যান্ড অ্যান্ড প্রপার্টি, তার মানে কি ভূমি এবং দালান কোঠা। এখন দালান কোঠা তো আপনি টাচ করতে পারবেন। এখন মনে করেন যেগুলো আর হচ্ছে অ্যাসেট, এটা যেগুলো ট্যাংজিবল টাচ করতে পারবেন, ইনট্যাংজিবল সেটাও, যেমন সুনাম, গুডউইল, এটা তো অ্যাসেট। এখন সুনাম আপনি ধরবেন কিভাবে? ধরতে পারবেন যে আমার 5 কেজি সুনাম আছে? পারবেন? আপনার বাটা কোম্পানি, আপনি বাটায় যাবেন, যেমন আমার একটা মনে করেন যখন শু কিনতে যাবেন বাটা বা অ্যাপেক্স কোম্পানি, ওখানে কি আপনি কোনো শুনি নাই বলুন? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। না না, আপনি জানেন যে সুনামের কিন্তু ভ্যালুয়েশন হয়। মনে করেন সুনামের ভ্যালুয়েশনটা কিভাবে হয় দেখেন। সুনাম হচ্ছে ব্যবসার সবচেয়ে বড় ফ্যাক্টর। কিভাবে দেখেন, আপনি যখন বলছি আপনি যখন মানে আপনার এন্টিটি সেল করতে যাবেন, তখন ওই এন্টিটির আপনার ভ্যালুয়েশন হয়, দ্য ভ্যালুয়েশন প্রসিজার ফর এনি এন্টিটি। আমাদের কিছুদিন আগে ইলন মাস্ক টুইটার কিনছিলেন না?
এখন টুইটার আমরা সবাই চিনি না, যে টুইটারে পৃথিবীর বিভিন্ন মন্ত্রী, এমপি এবং বড় বড় পলিটিশিয়ানদের অ্যাকাউন্ট আছে এবং তারা বিভিন্ন সময় ছোটোখাটো টুইট করে সারা দুনিয়ার বিভিন্ন তথ্য কী করে, বিভিন্ন সময় ফাঁস করে বা বিভিন্ন সময় বিভিন্ন গণ্ডগোল বাধাই দেয়। এখন মনে করেন টুইটারের যদি সারা দুনিয়ায় এত পলিটিশিয়ান লোকদের অ্যাকাউন্ট না থাকতো তাহলে কি এত জনপ্রিয়তা থাকতো? আর ইলন মাস্ক কি তখন মনে করেন যে প্রায় কয়েক বিলিয়ন টাকা দিয়ে টুইটার কিনতেন না। এখন টুইটারটা কি সিম্পল একটা সোশ্যাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম, কিন্তু যখন দেখুন এটাকে সেল হচ্ছে, শুধু একটা প্ল্যাটফর্ম সেল হচ্ছে কয়েক বিলিয়ন টাকা। কারণ কি? কারণ ওটা মানুষের ভিতর গ্রহণযোগ্যতা আছে, এই গ্রহণযোগ্যতাটাই কিন্তু সুনাম। এবং দেখেন ওই সেম টাইপের কিন্তু আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে, যেমন টেলিগ্রাম গ্রুপ আছে না, এখানেও কিন্তু এখন দেখবেন আপনি এরকম বিভিন্ন পোস্ট শেয়ার করতে পারেন। কিন্তু টেলিগ্রাম গ্রুপ কি কিনছে কেউ? কারণ টেলিগ্রাম গ্রুপ কি সবাই চিনে? তাহলে ওই যে আপনার টুইটারটা কিনলো, এটা এত টাকা কেন দাম হলো? সুনামের কারণে। বুঝতে পেরেছেন? সুনামটা মনে করেন আপনি যদি এরকম চান যে হ্যাঁ আমি সুনাম বিক্রি করব, সরাসরি বিক্রি করতে পারবেন না, কিন্তু আপনি যখন গ্রস করে ওই আপনার কোম্পানি সেল করবেন তখন কিন্তু এইটা টোটাল ভ্যালুয়েশনে আসবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে যখন আপনার যে কোনো প্রতিষ্ঠান ওদের ভ্যালুয়েশন করে ইয়ারলি, তখন দেখবেন গুডউইলের একটা পরিমাণ রাখে। যেমন মনে করেন বাটা কোম্পানি যে শুধু বাটার শু বিক্রি করে তা না, দেখবেন ওখানে কিন্তু ওয়েবিনারের বিভিন্ন শু বিক্রি করে, প্লাস অন্যান্য জায়গায় শু বিক্রি করে। ওদের কিন্তু একটা কি আছে, সুনাম আছে, যে আমাদের শু নিয়ে আপনি ঠকবেন না। তো এই যে সুনামটা আমরা কিন্তু বাটা কোম্পানিতে যে যখন মানে শু কিনি বা সাধারণত অন্যান্য স্যান্ডেল কিনি, তখন কিন্তু ওদেরকে কোশ্চেন করি না যে ভাই আমার এটা তো নিলে এটা সমস্যা হবে কিনা। যদি কোনো সমস্যা হয়েই যায়, দেখা যাচ্ছে 1 মাস বা 6 মাসের মধ্যে নিলে তারা কিন্তু ফিরিয়ে দেয়। তো এই যে বিষয়টা আছে, আপনার কিন্তু একটা আস্থার জায়গা সৃষ্টি হয়েছে যে আপনি ওখান থেকে ঠকবেন না। এই যে আস্থার জায়গা সৃষ্টি করতে পারাটাই হচ্ছে সুনামের মূল জায়গা। বুঝতে পারছেন? মনে করেন সবচেয়ে বড় জিনিস কি, আপনাকে আস্থা অর্জন করতে শিখতে হবে। যেমন দেখবেন আমাদের মানে বর্তমান যে পরিস্থিতিতে দেখেন ভারতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আছেন, কিন্তু ভারতে দেখুন ওইখানে পলিটিক্যাল পার্টি, যখন কংগ্রেসের পলিটিক্যাল পার্টিরা যখন বলতেছে যে এই মুহূর্তে আমরা যে তাকে আশ্রয় দিচ্ছি এটা কী কারণে, তখন কিন্তু তারা বলছে যে দেখুন আমাদেরকে বিশ্বাস অর্জন করতে হবে, যেহেতু তারা আমাদের বন্ধু দেশ, সুতরাং আমরা যদি এখন তাদের বিশ্বাস অর্জন করতে পারি তাহলে ভবিষ্যতেও তারা আমাদেরকে সহায়তা করবে। বুঝতে পারছেন? তো এটা দেখবেন পলিটিক্যাল ইস্যুগুলোও কিন্তু একই রকম। বুঝতে পারছেন? দেখবেন একটা রাজনৈতিক দলের কিন্তু একটা সুনাম আছে, আবার একটা ব্যবসা প্রতিষ্ঠানেরও কিন্তু একটা সুনাম আছে। সবই কিন্তু ব্যবসা, দিন শেষে পলিটিক্সও একটা ব্যবসা, আবার বড় বড় এই যে আপনার বিলিয়ন কোম্পানিগুলোও কিন্তু একটা ব্যবসা। পলিটিক্স হচ্ছে জিওগ্রাফিক্যাল ব্যবসাটা বেশি, আর আপনার বড় বড় কোম্পানিতে জিওগ্রাফিক্যাল ব্যবসাটা কম হয়, বাট ইম্প্যাক্টফুল এরিয়া বেশি। বুঝতে পারলেন? তো সুনাম যখন আপনি সরাসরি সেল করতে যাবেন, যেহেতু এটা ট্যাক্সিবল না, আমরা কেজি দরে বিক্রি করতে পারবো না, কিন্তু যখন আপনি টোটাল ইভ্যালুয়েশন করতে যাবেন তখন পারবেন। মনে করেন আমাদের বিল্ডিংয়ের নিচে একটা কেএফসির ভবন আছে না, যদি মনে করেন এটা কেএফসি নাম না থেকে অন্য কিছু থাকতো, যেমন এমএফসি থাকতো, হয়তো বা মুস্তাফিজুর রহমান ফুড সেন্টার, তাহলে কি এত সেল হইতো? কারণ ওটা কিন্তু সবাই চিনে না। তো এইটাই হচ্ছে সুনাম। বোঝা গেল বিষয়টা? এবং আপনি দেখবেন সিএ কিংবা অন্যান্য বড় যেসব প্রতিষ্ঠান আছে, ওখানে দেখবেন সরাসরি প্রত্যেকটা প্রতিষ্ঠানে লেখা থাকে গুডউইল লিখে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ওখানে থাকে। এবং দেখবেন আপনি যদি অ্যাপেক্স কোম্পানি দেখেন বা হচ্ছে আমাজন কোম্পানি দেখেন, ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রত্যেক বছর শেষে কিন্তু ওরা পাবলিশ করে, বা ওদের ওয়েবসাইটে গেলেও দেখবেন ইনফরমেশন ওখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে। তো দেখুন Amazon.com থেকে আপনি যদি কোনো জিনিস অনলাইনে পারচেস করেন, আপনি কিন্তু ঠকবেন না। ওরা এমন হবে না যে আমাদের দেশের ই-কমার্সের মতো আপনার টাকা নিয়ে গেছে খবর নাই। তো এই যে একটা জায়গা, ওনাদের সুনামের জায়গা সৃষ্টি হয়েছে, ওনারা কিন্তু এখন ওদের ব্যবসা প্রতিষ্ঠানকে সুনামে কনভার্ট করছে। এবং দেখবেন ওনারা কিন্তু ওদের গুডউইলের একটা পর্শন রাখে। Amazon.com দেখবেন, কোকাকোলা দেখবেন, এবং বড় বড় যেসব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, এগুলোর ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখবেন ওদের ওয়েবসাইট থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। বোঝা গেল? তো এইটাই হচ্ছে সুনামের
বেসিক ইস্যু। তো বোঝা গেছে এই দুইটা, একটা হলো প্রাইমারি রিজার্ভ। প্রাইমারি রিজার্ভ বলতে এটা সবসময় সাধারণত ক্যাশ হয় বেশি, কারণ ক্যাশকে করতে পারি কি, এটা গ্রহণযোগ্যতা বেশি। আমরা মনে করেন যখন কোনো কাজ করতে যাই, মনে করেন আপনি বিজনেস প্রতিষ্ঠানে হঠাৎ গেলেন হলো প্রোডাক্ট কিনতে। এখন প্রোডাক্ট কিনতে হয়তো বা কিছু জায়গা আছে যেখানে আসলে বাস চলে না, রিক্সা চলে। এখন রিক্সায় তো আপনি চেকে পেমেন্ট করতে পারবেন না, পারবেন? রিক্সাওয়ালা তো চেকে পেমেন্ট নিবে না। তখন কি দরকার হবে? তখন কিন্তু আপনার ক্যাশ দরকার হবে। তো এই যে বিষয়টা, ক্যাশের হচ্ছে গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। আর সেকেন্ডারি রিজার্ভ হচ্ছে যখন দেয়ালে পিঠ থেকে যায় সেই ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে সেটাই সেকেন্ডারি রিজার্ভ হিসেবে ধরা হচ্ছে। মানে এটা কিন্তু একেবারে বেসিক রিজার্ভ না, বাট ইন কেস অফ এক্সট্রিম ইমার্জেন্সি। এখন বিষয়টা হলো আমরা ট্রেজারি বন্ডের নামটা শুনছি। ট্রেজারি, ট্রেজারি মানে সবসময় মনে করবেন যে সরকার আছে এর ভেতরে। আমরা দেখবেন অনেক সময় শুনি না যে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, সেভিং সার্টিফিকেট এটসেটেরা। ট্রেজারি বিল মানে হলো অনেক সময় দেখবেন যে সরকার কিন্তু বিভিন্ন সময় করে কি, ইনফ্লেশন কার্ভ করার চেষ্টা করে। মানে ইনফ্লেশনটা এমন একটা সিচুয়েশন আসছে যে ইনফ্লেশনটা একটু কমানো যায় কিনা। ইনফ্লেশনের বিষয় হলো মনে করুন যে আমাদের ওভারঅল ইনক্রিজ অফ প্রাইস লেভেল। আপনারা তো বোঝেন, মনে করেন আমাদের বর্তমান বাজারের অবস্থা যদি দেখেন, এখনের কি অবস্থা বলেন তো? আমাদের ওভারঅল প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে না? বাড়ছে কি না? এখন এই ইনফ্লেশনের সাথে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের টাকা ছাপানোরও একটা সম্পর্ক আছে, যে সেন্ট্রাল ব্যাংক কী পরিমাণ টাকা ছাপাচ্ছে। আর সেন্ট্রাল ব্যাংক যে আসলে কী পরিমাণ টাকা ছাপাবেন এটা কিন্তু মানে কারো কথা শুনে ওনারা ছাপান না, ওনাদের নিজস্ব ডিসিশনের উপরেই কিন্তু ভিত্তি করে। দেখবেন সব কিছুর কিন্তু নিউজ হয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলো কিন্তু কখনো নিউজ হয় না, বুঝছেন? মানে সেন্ট্রাল ব্যাংক কোন বছর কত পরিমাণ টাকা ছাপাচ্ছেন এটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু সেন্ট্রাল ব্যাংকের টাকা ছাপানোর উপর আপনার আমার প্রত্যেকের সম্পত্তি বাড়ে, সম্পত্তি কমে। বুঝতে পারছেন? যদি মনে করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখবেন যে অনেক দেশে হয়েছে কি, প্রচুর টাকা আছে কিন্তু প্রোডাক্ট নাই। কারণ কি হয়েছে? মনে করেন একটা দেশ, ওই দেশে মনে করেন যে 2টা আম আছে, আর ওই দেশের সেন্ট্রাল ব্যাংক ওই বছর 20 টাকা ছাপাইছে। তার মানে মনে করেন যদি আগে কোনো দিন টাকা না থাকে তো ওই 2টা আমের দাম কত? 20 টাকা। আবার যদি ওই সেন্ট্রাল ব্যাংক 200 টাকা ছাপায় তাহলে কত? 100 টাকা। এখন ওভারঅল সিস্টেমটা কিন্তু এইটা। এখন আমাদের টোটাল বাংলাদেশে কতগুলো নোট আছে আর কতটুকু টাকা আছে এর হিসাবটা কিন্তু তাদের কাছে আছে। আমরা ধরলাম হয়তো বা কিছু টাকা ছিঁড়ে গেছে, কিছু টাকা পুড়ে গেছে, কিন্তু দ্যাটস ভেরি নেগলিজিবল অ্যামাউন্ট। কেউ টাকা নিজের ইচ্ছা করে পকেট থেকে বের করে ছিঁড়ে রাস্তায় ফেলে দিবেন, তো ওইটা নিয়ে খুব একটা বেশি কিন্তু কি হয় না, তারতম্য হয় না। কিন্তু ওভারঅল বিভিন্ন পলিসি এই টাকা ছাপানোর পরিমাণের উপরে কিন্তু নির্ভর করে। এবং দেখেন আমাদের আসলে টাকার পরিমাণটা কত হবে না হবে এটা ইনডিরেক্টলি আবার ডলারের প্রাইসের উপরে নির্ভর করে, কারণ আমাদের পুরো অর্থনীতিটা কি করে রাখছে, ডলারাইজ করে রাখা হয়েছে। বোঝা গেল? আচ্ছা, ট্রেজারি বিল মানে কি? ট্রেজারি বিল মানে হলো আপনারা ডেট ইনস্ট্রুমেন্ট এই কথাটা শুনছেন? ডেট ইনস্ট্রুমেন্ট মানে হলো সিম্পলি ডেট মানে তো বোঝেন যে আমরা যখন ঋণ নিই এটাই হচ্ছে ডেট ইনস্ট্রুমেন্ট। সরকার মাঝে মাঝে বা গভর্নমেন্ট মাঝে মাঝে করে কি, তারা কিছু টাকা আমাদের অর্থনীতি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন। মনে করেন যদি কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যে পরিমাণ হারে লোন দেয়, যেমন মনে করেন কমার্শিয়াল ব্যাঙ্ক এখন বাজারে হয়তো বা 5% হারে, বা আমি ধরলাম যে 9% হারে, সিঙ্গেল ডিজিটে 9%-এ লোন দিতে পারতেছে। এখন যদি কোনো কারণে বাংলাদেশ ব্যাংক যে বুদ্ধি করে যে বলে যে ঠিক আছে তুমি তো জনগণকে লোন দিচ্ছ 9% হারে, তুমি আমার এখানে টাকা জমা রাখো, আমি তোমাকে 15% হারে কি দিব, ইন্টারেস্ট দিব। তো সেই ক্ষেত্রে কি বলেন তো, সাধারণ মানুষকে লোন দেওয়ার প্রবণতাটা ওই সময় কমার্শিয়াল ব্যাংকের কমে যাবে না? তখন কমার্শিয়াল ব্যাংকগুলো কি করবে, একটা নির্দিষ্ট পোর্শন কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কাছে কি করবে, জমা দিয়ে দিবে। এখন
এই যে আপনার যে জমা দিচ্ছে বা সেন্ট্রাল ব্যাংক নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে নিচ্ছে, এই তুলে নেওয়াটার যে বিষয়গুলো এগুলো হচ্ছে ট্রেজারি বলে। মানে সেন্ট্রাল ব্যাংক বলতে সরকার যখন তাদের টাকা তুলে নিচ্ছে বা যে কোনোভাবে মানুষের কাছ থেকে টাকা কালেক্ট করতেছে, এটা হচ্ছে ট্রেজারি। এখন সরকার যখন লোন নিচ্ছে এই সকল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কাছ থেকে বা অন্যান্য ব্যাঙ্কগুলোর কাছ থেকে, এগুলোকেই সাধারণত ট্রেজারি বন্ড হিসেবে বলা হয়। দেখবেন ট্রেজারি বন্ড আছে, ট্রেজারি নোটস আছে, ট্রেজারি বিল আছে, এইগুলো সাধারণত ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে। ট্রেজারি বন্ডের ম্যাচুরিটি সবচেয়ে বেশি, ট্রেজারি নোটসের ম্যাচুরিটি তার চেয়ে একটু কম, আর ট্রেজারি বিলের ম্যাচুরিটি তার চেয়ে একটু কম। এই হচ্ছে ওভারঅল ইস্যু। তবে আপনারা যখন ট্রেজারি কথাটা দেখবেন তখন মনে রাখবেন যে এটার সাথে গভর্নমেন্ট জড়িত। গভর্নমেন্ট এই টাকাটা তুলে নিচ্ছে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে বা অন্য যে কোনো প্রসিজারে, যাতে মানুষের হাতে সরাসরি টাকাটা একটু কার্ভ করা যায় বা কমানো যায়। বোঝা গেল? আচ্ছা, আমরা এবার কিছু আলোচনা, সিম্পল তো বুঝতে পারছি রিজার্ভ কি, প্রাইমারি, সেকেন্ডারি, আর ট্রেজারি বলতে সবসময় গভর্নমেন্ট ওরিয়েন্টেড। রিজার্ভ তো বোঝা গেল, প্রাইমারি রিজার্ভ বোঝা গেল। আচ্ছা, ফাংশনস অফ রিজার্ভ। আমরা তো রিজার্ভের ফাংশন বুঝি, তাই না? রিজার্ভ বলতে কি বুঝি, যে যখন আমাদের দুইটা ক্ষেত্রে রিজার্ভ ইউজ করি আমরা, একটা হচ্ছে বিপদের সময় আর একটা হচ্ছে ইনভেস্টমেন্টের সময়। আমাদের সময় অনেক সময় হবে দেখবেন ব্যবসা প্রতিষ্ঠান কি করে, যে নতুন নতুন ব্রাঞ্চ খোলা শুরু করে। যেমন দেখবেন আপনারা যদি ফেসবুক এখন কি করেন, ব্যবহার করেন, বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন, বা বিজনেস যেমন দেখবেন প্রথমে একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়তো বা একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করে। আস্তে আস্তে কি হয়, তারা কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্ট আস্তে আস্তে বাজারে লঞ্চ করতে থাকে। তো এই যে মনে করেন যে ব্যবসা প্রতিষ্ঠানের যে রিজার্ভটুকু ধরে রাখে, তারা একটা সময় করে কি, এই রিজার্ভটা অন্যান্য যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করতে থাকে বা নতুন নতুন ইউনিট খোলার চেষ্টা করে। তো এই নতুন নতুন যে ইউনিট খোলার চেষ্টা করতেছে, এটাই হচ্ছে ফাংশনস অফ রিজার্ভ। তবে এই ফাংশন বলতে সাধারণত আমাদের দুইটা ক্ষেত্রে আসলে আমাদের ফাংশনটা হয়। একটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে নিউ ভেঞ্চার অফ বিজনেস। এই দুইটা ছাড়া সাধারণত আমরা রিজার্ভ খুব একটা কাজে ব্যবহার করি না। লিগ্যাল রিজার্ভ, ওয়ার্কিং রিজার্ভ। আচ্ছা, এই একটা ইস্যু আমাদের এই যে রিজার্ভের ইস্যুতে আছে, ফ্যাক্টরস ডিটারমাইনিং ওয়ার্কিং রিজার্ভ। ওয়ার্কিং রিজার্ভ মানে তো বোঝেন, ওয়ার্কিং রিজার্ভ বলতে কি বোঝায় বলেন তো? আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পড়ছি না? ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি বলেন তো? যে আমাদের ডে টু ডে অপারেশনটা স্মুথভাবে চালানোর জন্য যে ক্যাপিটালটা লাগবেই। যেমন মনে করেন আপনার যদি একটা যেমন আইটি বিজনেস আছে, এখন আইটি বিজনেসের জন্য আপনার কম্পিউটার কিনতে হবে না? আবার কি করতে হবে, আপনার বিভিন্ন নেট লাইন নিতে গেলে সেই কম্পিউটারের বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনতে হবে, প্রিন্টার কিনতে হবে। তো এই অ্যাক্সেসরিজ এবং প্রিন্টারগুলো কেনার জন্য আপনার যে খরচ হবে, এটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। মানে ডে টু ডে আপনার বিজনেসটা অপারেশনের জন্য যেটা লাগবেই। তো এখানে দেখুন আপনার এই ওয়ার্কিং রিজার্ভটা কি? ওয়ার্কিং রিজার্ভটা হচ্ছে আপনার রিজার্ভের কিছু অংশ কিন্তু আপনার কিছু ক্ষেত্রে এই ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিস যেগুলো আছে এইগুলো মিট আপ করার জন্য ব্যবহৃত হতে পারে। বা সাধারণত এই ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিসের যে কাজগুলো আছে, এটা যখন কোনো ক্ষেত্রে হ্যাম্পার্ড হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। সেটাই হচ্ছে সাধারণত ওয়ার্কিং রিজার্ভের ফ্যাক্টরস হতে পারে বা প্রাইমারি ইস্যু আছে। এরপরে দেখুন কিছু ফ্যাক্টরস আছে এখানে, ইন্টারনাল ফ্যাক্টরস এবং এক্সটার্নাল ফ্যাক্টরস। আমাদের দেখবেন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ইন্টারনাল ফ্যাক্টরস থেকে এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো একটু বেশি কি হয়, ইম্প্যাক্টফুল হয়। কারণ দেখবেন আমাদের পৃথিবীতে যত ব্যবসা আছে, ব্যবসার আরেকটা নাম আছে, বলেন তো কি এটা? মানে বিজনেস আমরা নাম বলি না, মানে বিজনেসের সাথে কিন্তু আরও একটা নাম আছে, এটা বলতে পারেন? হয়েছে আরেকটু কনসেপ্ট ঠিক আছে আপনার, মানে একটা ওয়ার্ডে প্রকাশ করবেন, কর্ম আদান প্রদান তো 3-4টা ওয়ার্ড হয়ে গেল। মানে বিজনেসে যদি আর একটা নাম থাকে একটা ওয়ার্ডে, লেনদেন,
না, কারবার মানেই তো বিজনেস, মানে আরেকটু মানে স্পেসিফিক হবে। হ্যাঁ, আরেকটু কনসাইজ, মানে সুনির্দিষ্ট হইতে হবে আরেকটু। কনসেপ্ট তো ঠিক আছে, কাছাকাছি। কি হইতে পারে বলেন তো? ট্রেড, একেবারে 80%। আরেকটু আচ্ছা, এটা হলো ট্রেড বলতে ঠিক আছে, আপনারটাও নেওয়া যায় প্রায় 90%-এর মতো। এটা হচ্ছে সেল। মনে করেন তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে যেটা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি সেল বাদে চলে? এটা মনে করেন কোনো কিছুই চলে না। আপনি যে কোনোভাবে দেখেন, মনে করেন একটা প্রতিষ্ঠান ভালো একজন কাকে নিয়ে আসছেন, অ্যাঙ্করকে নিয়ে আসছেন, অথবা মনে করেন যে আমাদের মনে করেন ইউনিভার্সিটি তার কনভোকেশন প্রোগ্রামে আমেরিকা থেকে ভালো একজন পিএইচডি হোল্ডার নিয়ে আসছে বা পরিচিত একজন রিসার্চারকে আনছেন। এটাও কিন্তু একটা সেল। কারণ কি? কারণ তারা কিন্তু তাদের ব্র্যান্ডিং করতেছে। ব্র্যান্ডিং যখন স্ট্রং হচ্ছে তখন তাদের সেল বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো বিজনেস মানে মনে রাখবেন ডিরেক্ট অর ইনডিরেক্ট সেল, সবসময় কিন্তু সেল থাকবে। আপনি যেটাই দেখেন বিজনেসে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কোনো কার্যক্রমকে আপনি সেলের বাইরে কখনো নিতে পারবেন না। এই সেলের সার্কেলের ভেতরেই সবসময় থাকবে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড 102 কোটি টাকা শিক্ষাবৃত্তি। বলেন তো এটা কিভাবে সেল হয়? সেবা তো হচ্ছে, প্লাস এই যে 102 কোটি টাকা শিক্ষাবৃত্তির এদের যে বিজ্ঞাপনটা, এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে না? এবং দেখবেন যে আগে যখন ক্রিকেট খেলা হতো তখন দেখবেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড কিন্তু ওদের বিজ্ঞাপন সবচেয়ে বেশি দিত। মানে ক্রিকেট খেলা হলে ওদের নিচে স্পন্সর করতো, নিচে যেখানে স্কোর দেখাতো ওদের নিচে ওদের লোগোটা ঘুরতেই থাকতো। তো দেখুন ক্রিকেট খেলার সময় দেখবেন যে সবাই কিন্তু 1-2 বার টিভির দিকে তাকায়। হ্যাঁ, মানে এই যে ব্র্যান্ডিংটা, প্লাস দেখবেন আপনি বিভিন্ন জায়গায় যে শিক্ষাবৃত্তির যে বিষয়টা আছে, বিশেষ করে ইন্টারমিডিয়েট পাস করার পরে স্টুডেন্টগুলো কিন্তু অনেকটাই এই ব্যাংকটা সম্পর্কে জানে, কারণ অনেকে অ্যাপ্লাই করতেছে। এখন আপনি যখন স্টুডেন্ট থাকা অবস্থায় একটা ব্যাংকের প্রতি যখন আপনার একটা সফট কর্নার সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু পরবর্তীতে আপনার ইনভেস্টমেন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সুবিধা হচ্ছে। যেমন দেখবেন অনেক স্টুডেন্ট আছে তাদের অন্য কোনো ব্যাংক না থাকলেও ডাচ বাংলা অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট আছে। এই যে একটা ট্রাস্টের জায়গা, এটাও কিন্তু একটা ইনডিরেক্টলি সেল। মনে করেন যে ব্যাংকগুলা সরাসরি বিজ্ঞাপন দিচ্ছে তাদের হয়তো বা 50 কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু ওরা 100 কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন হচ্ছে, প্লাস ইনভেস্টমেন্টও হচ্ছে, প্লাস এটা কি হচ্ছে, পরিচিতি তো পাচ্ছেই, প্লাস এটা কিন্তু দেখবেন যে একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গাটা ওরা ফুলফিল করে ফেলতেছে। মানে এক ঢিলে দুই পাখি। বুঝতে পারছেন? টাকা কিন্তু একটাই যাচ্ছে, কিন্তু উদ্দেশ্য সার্ভ হচ্ছে দুইটা। তো এরকম যেসব প্রসিজার আছে এইগুলোই হচ্ছে সবসময় বিজনেসের ইস্যু থাকে। মানে বিজনেস কথাটা যেখানে আছে আপনি যাই দেখেন, যাই করতেছে সবসময় কিন্তু কোথায় যে লাস্টে যাবে, এই সেলের সার্কেলের বাইরে না, মানে এই সেলের বাইরে কোনোভাবে যাইতে পারবেন না। আচ্ছা, তারপরে আরও কিছু ফ্যাক্টরস আছে। পয়েন্টগুলো মানে কি এভাবে ছক না করে আপনি আলাদা করে দিলেও হবে, সমস্যা নেই। মনে করেন এখানে তো ইন্টারনাল এক্সটার্নাল ফ্যাক্টরগুলো কি করছে, ওরা আলাদা আলাদা করে দেখাইছে না। আপনি মনে করেন সর্বপ্রথম ফ্যাক্টরস ডিটারমাইনিং ওয়ার্কিং রিজার্ভ লিখবেন, তারপরে ইন্টারনাল ফ্যাক্টরস। হ্যাঁ, ইন্টারনালের হেডিংয়ে হয়তোবা আপনি এ দিলেন, ঠিক আছে, অথবা ইন্টারনালের হেডিং আপনি 1 দিলেন, অন দিলেন, আর বাকি নিচেরগুলো রোমান সংখ্যা দিলেন। বুঝতে পেরেছেন? মানে সেম টাইপকে সেম ক্যাটাগরিতে ডিফাইন করতে হবে। মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরসকে হয় 1-2 অথবা এ বি এরকম রাখতে হবে, এবং নিচের সেম ক্যাটাগরিগুলোকে সেরকমভাবে ডিফাইন করতে হবে। বোঝা গেল? মানে যেখান থেকে আপনি ওটাকে কি করবেন, পার্থক্য করবেন, ওইটা সেম হইতে হবে। হয়তো বা ABC দিতে পারেন, সমস্যা নেই, আবার 1, 2, 3 দিতে পারেন, সমস্যা নেই, আবার রোমান সংখ্যা দিতে পারেন, সমস্যা নেই।
আচ্ছা, এখানে সেকেন্ডারি রিজার্ভের কিছু সংজ্ঞা দেওয়া আছে, আপনাদের হুবহু সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, আপনার কনসেপ্টটা বুঝতে পারলেই হলো। মনে করেন আপনি যদি যে কোনো একটা বিষয়ে বোঝেন, মানে যদি আপনি ফিল করতে পারেন, যেমন মনে করেন আমরা গোলাপ ফুল চিনি না, এখন মনে করেন গোলাপ ফুল, আপনাকে যদি এখন গোলাপ ফুলের নাম পরিবর্তন করে এটাকে ঘাটকোল ফুল নাম দেওয়া হয় বা অন্য কোনো ফুল নাম দেওয়া হয়, এদিকে দেখবেন তার কিন্তু সুবাসের কোনো পরিবর্তন হবে না, স্মেল যা তাই থাকবে। সুতরাং আপনি কনসেপ্টটা যদি ভালোভাবে বুঝতে পারেন, আপনাকে এটা যে রূপেই আসুক আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন যে না, এটা যে রূপেই আসছে বিষয় কিন্তু ওইটাই। তো এখানে আপনার স্পেসিফিক কোনো ডেফিনেশন মুখস্থ করতে হবে না, শুধু কনসেপ্টটা কি এটা ফিল করলে বা বুঝতে পারলেই হলো। ক্লিয়ার? এটা তো আপনারা বুঝতে পারছেন যে ক্যাশ বাদে অন্যান্য যে বিষয়গুলো আমরা ইমার্জেন্সিতে ইউজ করতে পারবো সেটাই হচ্ছে সেকেন্ডারি রিজার্ভ। সেকেন্ডারি মানেই তো বোঝেন যে প্রাইমারি একটা ব্যাকআপ আছে, সেটা যখন থাকছে না তখন সেকেন্ডারিতে আমরা যাব। কন্ডিশন মানে তো দেখবেন যে কনভার্টিবিলিটি, দেখেন 1 নম্বর কন্ডিশন কিন্তু কনভার্টিবিলিটি রাখছে। ক্যাশ তো কনভার্টেবল হওয়ার প্রশ্নই আসে না, কারণ ক্যাশ তো সরাসরি আমি যে কাউকে দিতে পারবো। এই কারণেই দেখেন 1 নম্বর কিন্তু কনভার্টিবিলিটি। যেমন আপনার একটা মোটর সাইকেল আছে, সেটা আপনি কিন্তু ক্যাশে কনভার্ট করতে পারবেন, কিংবা আপনার একটা ভালো ফোন আছে, সেটা ক্যাশে কনভার্ট করতে পারবেন। না, সেটাও পারবেন। এবং দেখেন এখানে কিন্তু লো রিস্ক আছে, আমাদের রিস্কগুলো কিন্তু কম হবে। এবং তারপরে সে দেখুন ইল্ড বলতে সাধারণত দেখবেন আমরা এখানে সবসময় প্রফিটটাকে মনে রাখবো, ঠিক আছে? যেমন ইল্ডস এ 20% ইন্টারেস্ট অ্যানুয়ালি। তো ইল্ড যখন থাকবে তখন আমরা কি বলবো, যে এটা যে কোনো প্রফিটটাকে কি করতেছে, ডিফাইন করতেছে। আচ্ছা, এরপরে দেখি, আচ্ছা ফাংশনস অফ সেকেন্ডারি রিজার্ভ। ফাংশন মানে তো বোঝেন, মনে করেন একটা জিনিস না থাকলে যে যে সমস্যাগুলো হয়, আর একটা জিনিস ওই যে সমস্যাগুলোই হচ্ছে ওইটার ফাংশন হইতে পারে। যেমন মনে করেন আমি যদি আজকে না আসতাম, আপনাদের এই সময়টা তো ক্লাসটা হইতো না, আপনারা হয়তো অলরেডি চলে যাইতেন বাসায়। তো আমি থাকার কারণে কি হচ্ছে, আপনার ক্লাস হচ্ছে। তো ফাংশন মানে হচ্ছে সেকেন্ডারি রিজার্ভের আসলে কি কি ফাংশন আছে। 1 নম্বরে দেখেন লিকুইডিটি ক্রাইসিস। লিকুইডিটি মানে তো বোঝেন, যে কোনো সময় তারল্য বলতে সবসময় ক্যাশ ক্রাইসিস। লিকুইডিটি মানে মনে রাখবেন যে সবসময় ক্যাশের সাথে, লিকুইড মানেই কি ক্যাশ, মানে ক্যাশের ক্রাইসিস যখন হবে সেটাকে আমরা কি করতে পারবো, যে কোনোভাবে অ্যাভয়েড করতে পারবো। 2 নাম্বার আছে দেখুন মডারেট ইনকাম। মডারেট মানে তো বোঝেন যে আমাদের একটা মডারেট বলতে বোঝায় হলো যে না কম না বেশি, বেশিও না কমও না, একটা মোটামুটি মাত্রার ইনকামটা কিন্তু এনশিওর করে। আর লাস্টে হচ্ছে টু ট্রেড অফ বিটুইন লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি। ট্রেড অফ মানে হচ্ছে দ্য রিলেশনশিপ, বুঝতে পেরেছেন? দুইটা জিনিসের ভেতর যখন রিলেশনশিপের ব্যালেন্স করা হয় এটা হচ্ছে ট্রেড অফ। তো এখানে দেখুন লিকুইডিটি এবং প্রফিটেবিলিটির ভিতরে যে রিলেশনশিপটা, এটাকে মেনটেন করাই হচ্ছে ট্রেড অফ। এবং এখানে আমাদের সবসময় কী করবে, আপনার লিকুইডিটি যদি ভালো হয় তাহলে এটা প্রফিটেবিলিটির দিকে কিন্তু নিয়ে যাবে। আর আপনার যদি লিকুইডিটি কম হয় তবে সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার প্রফিটেবিলিটি উইল বি ডিক্রিজড। তো এইগুলোই হচ্ছে মোটামুটি জেনারেল ফাংশনসের ভিতরে পড়ে। আরও অনেক ফাংশন আছে, যেমন এটা আপনার স্মুথ বিজনেস অপারেশনটা চালাতে পারবে, এটার দ্বারা আপনার প্রফিটেবিলিটিটা বাড়বে, এটার দ্বারা আপনার ব্যবসার যে কোনো সময় আপনার রেগুলার বিজনেস অ্যাক্টিভিটিস হ্যাম্পার্ড হবে না, এই সেই অনেক আছে। আপনারা আপনাদের মতো করে যদি 5 মার্কের আসে মিনিমাম 5টা পয়েন্ট দিবেন, এই 8 মার্কের তো আসে মিনিমাম চেষ্টা করবেন 8টা পয়েন্ট দিতেই, ঠিক আছে? এক একটা পয়েন্টে এক এক মার্ক, বোঝা গেল? যেহেতু হলো এসব কোশ্চেন ইনডেড না, ইনডেড মানে তো বোঝেন, ইনডেড মানে হলো যেমন বাইনারি সংখ্যা কয় প্রকার, 2 প্রকার, 0 এবং 1। এখন মনে করেন যদি প্রশ্ন আসে 5 মার্কের যে বাইনারি সংখ্যা কয় প্রকার, আপনি হয়তো বা লিখলেন 0, 1, 2, 3, 4, মানে কয়েকটা বাড়াই দিলেন, এইটা করা যাবে না। এটা হচ্ছে ইনডেড কোশ্চেন, মানে স্পেসিফিক্যালি এক্স্যাক্ট অ্যামাউন্ট আছে। কিন্তু কিছু কোশ্চেন আছে যেটা ওপেন ইনডেড বা যেটার আসলে শেষ নাই। যেমন আপনার এই যে বিজনেস অপারেশন বা ফাংশনসটা আছে, এইখানে তো 3টে দেওয়া আছে, আপনি যদি চান এটা 30টাও লিখতে পারেন। এইটা হলো অনেকটা মানে এন্ড নেই, এটার স্পেসিফিক লিমিট নাই, বোঝা গেল?
তো যে কোশ্চেনগুলো আমাদের বেশিরভাগ কোশ্চেনে কিন্তু স্পেসিফিক লিমিট নাই এখানে, তো আপনারা চেষ্টা করবেন কোশ্চেনের মার্কের সাথে পয়েন্টগুলোকে ম্যাচ করানোর। বোঝা গেল? তারপরে হলো সেকেন্ডারি রিজার্ভ অ্যাসেট। আমাদের এই সেকেন্ডারি রিজার্ভ অ্যাসেট আছে, দেখুন কিছু কল লোনস আছে থ্রু ব্রোকার্স টু কমার্শিয়াল ব্যাংক, তারপরে শর্ট টার্ম লোন টু কমার্শিয়াল ব্যাংকস, এখানে বিভিন্ন জিনিস আছে, আপনার জিনিসগুলো একটু দেখে নিন। আচ্ছা, ফ্যাক্টরস ডিটারমাইনিং সেকেন্ডারি রিজার্ভ, কিছু ইন্টারনাল কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস আছে। আচ্ছা, এক্সটার্নাল ফ্যাক্টরসের ভিতরে দেখবেন আমরা ডিফল্টেড লোনের নাম শুনছি না? দেখবেন যে ডিফল্টেড লোনগুলো এমন জায়গা হয় যেখানে কোনো নির্দিষ্ট গ্রুপ অফ পিপল পাওয়ারফুল। মনে করেন চিটাগাংয়ের একটা জায়গায় একটা জমির উপর লোন নেওয়া হয়েছে, এখন দেখা গেল ওই জমিটার দাম 2 কোটি টাকা, লোন স্যাংশন করার সময় ওই জমিটাকে লোন স্যাংশন করা হয়েছে 50 কোটি টাকা। পরবর্তীতে যখন এই জমি তারা দখল দিতে যাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, তখন দেখা যাচ্ছে তারা যেহেতু প্রভাবশালী, তারা যে কোনোভাবে একটা ম্যানেজ করে ওইটার ব্যাংকে দখল করতে দিচ্ছে না। এখন ব্যাংক যদি দখল প্রথমে সিম্পলি যাবে, যদি না পারে তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাবে। দেখা গেলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেটাকে সময় এগোয় নিয়ে যাচ্ছে, যে ঠিক আছে আপনি এটা দেখেন, আমরা দেখতেছি। তো দেখতেছি বলতে দেখা গেলো 1 বছর পার হয়ে গেছে, তো দেখতেইছে। তো এই যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোর কারণেও দেখবেন কিন্তু আমাদের যে এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো আছে, যে আসলে আপনি যেখানে কাজ করতেছেন ওর আশেপাশের পরিবেশগুলোকে আপনি কন্ট্রোল করতে পারছেন কিনা, বা কোন কোন পরিবেশটা আপনার কন্ট্রোলের বাইরে, এইসব বিষয়গুলো কিন্তু দেখবেন যে আপনার সেকেন্ডারি রিজার্ভের ক্ষেত্রে আপনার কি করে ফ্যাক্টর ইফেক্ট থাকে। মনে করেন আপনার একটা জমি আছে, কিন্তু জমিটা আপনি বিক্রি করতে পারতেছেন না, বাই হাউ অ্যাজ এন ইফেক্ট অফ পাওয়ারফুল হ্যান্ডস। তো এইসব ইস্যুতেও কিন্তু দেখবেন যে আপনার সেকেন্ডারি রিজার্ভ কিন্তু কি হবে, কাগজ কলমে থাকলেও বাস্তবে ব্যবহার উপযোগী হচ্ছে না। তো এইসব ইস্যু থাকে যেগুলো আসলে রেগুলার না। রেগুলার আমরা আশা করব যে কোথাও এরকম ইররেগুলার ইভেন্টস নাই, বাট রিয়েলিটিটাও ভোলা যাবে না। ঠিক আছে? আর কি কি আছে? আচ্ছা, প্রাইমারি আর সেকেন্ডারি রিজার্ভের ভিতর পার্থক্য তো করতে পারবেন না? একটা রেগুলার আর একটা ইররেগুলার, এটা হচ্ছে বেসিক। আর এটা হচ্ছে কি লিকুইডিটি অনলি, আর লিকুইডিটি প্লাস সাম ইল্ডস আছে। আর দেখুন ফর্মস মানে তো বোঝেন যে কোনটার রূপটা আসলে কি। 2 নম্বরে দেখুন, এই প্রাইমারি রিজার্ভ কিন্তু সবসময় লিখবেন অ্যাভেলেবেল ইন ক্যাশ অনলি। প্রাইমারি রিজার্ভ মানেই কিন্তু ক্যাশ। আর সেকেন্ডারি রিজার্ভ দেখুন অ্যাভেলেবেল ইন সিকিউরিটিস অ্যান্ড বন্ডস এটসেটেরা। সিকিউরিটিস থাকবে, বন্ডস থাকবে এবং আলাদা আর যা কিছু যারা আছে। ঠিক আছে? আচ্ছা, লাস্টে দেখুন একটা কোশ্চেন আছে, ফ্যাক্টরস কজিং চেঞ্জ ইন দ্য রিজার্ভ অ্যাকাউন্টস ব্যালেন্স ইন দ্য সেন্ট্রাল ব্যাংক। আচ্ছা, এগুলো আপনারা দেখে নিন, এগুলো খুব একটা বেশি সমস্যা হবে না। আচ্ছা, ম্যানেজিং ডে টু ডে ক্যাশ ইন ব্যাংক, এটা তো ব্যাংকের সিম্পল ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিস, এটা সিম্পল অপারেশনের ভিতরে আসে। আপনারা দেখে এটা খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এই মোটামুটি আলোচনা। প্রথম 3টা। 1 নম্বরে দেখুন কি আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিকোয়ার্ড রিজার্ভ অ্যান্ড এক্সেস রিজার্ভ? ও শর্ট কোয়েশ্চেন, সরি, এই যে ব্রড কোয়েশ্চেন। ডিফারেন্সিয়েট ইলাবোরেটলি বিটুইন প্রাইমারি রিজার্ভ এবং সেকেন্ডারি রিজার্ভ। আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি রিজার্ভ বুঝছি না, যে একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকসেপ্ট অল আইটেমস। বুঝে গেল? যে আপনি একটা ক্যাশে থাকবে এবং আর একটা হচ্ছে ক্যাশ বাদে অন্যান্য সকল আইটেমগুলো। আর অন্যান্য যে বিষয়গুলো আছে আপনারা, যেহেতু এটা হলো প্রাইম ডিফারেন্স, আর অন্যান্যগুলো আপনারা আপনাদের মতো করে ফেলবেন। আর 2 নম্বর আছে ডিসকাস দ্য ফ্যাক্টরস হুইচ ডিটারমাইন দ্য ওয়ার্কিং রিজার্ভ। ওয়ার্কিং রিজার্ভ মানে তো বোঝেন যে আপনার ডে টু ডে বিজনেস অপারেশনের জন্য মনে করেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে একটা প্রিন্টার আছে। এখন ব্যাংকে দেখবেন হয়তো বা একটা সেন্ট্রাল প্রিন্টার থাকে বড়, ওইটাতে সবাই প্রিন্ট দেয়। যদি হঠাৎ একদিন প্রিন্টারটা নষ্ট হয়ে যায়, প্রিন্টার সারতে টাকা লাগবে না? তো এখন ওই টাকাটা কোথা থেকে আসবে? ওইটা হচ্ছে ওয়ার্কিং রিজার্ভ। বোঝা গেল? যে কোনো মুহূর্তে আপনার ওয়ার্কিং মানে কি, এই যে ওয়ার্কিং রিজার্ভ বা এইসব জিনিসগুলো বলে, এইটা একটা কি ওয়ার্ড মনে রাখবেন, সেটা হচ্ছে ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিস।
ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিস। মানে হচ্ছে কি, নিত্যদিনের ব্যবসায়িক কর্মকাণ্ডে যতটুকু লাগবে এইটাকে মেনটেন করার জন্য আপনার যে ক্যাপিটাল লাগবে ওইটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। বোঝা গেল? আর এইটা বাদে মনে করেন আপনার একটা ল্যান্ড কিনবেন, এখন জমি কি প্রত্যেক দিন লাগবে? এটা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল না। আবার আপনি একটা বিল্ডিং বানাবেন, এই বিল্ডিং কি আপনার প্রত্যেক দিন লাগবে? কিন্তু বিল্ডিংয়ের মেরামত খরচ কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের ভেতর পড়বে। কারণ দেখা গেল বিল্ডিংয়ে গেছেন, হঠাৎ একটা দরজার একটা ক্লিপ ভেঙে গেছে, এখন ওইটা কি মনে করেন ওইভাবে ব্যাংকে রেখে যেতে পারবেন না? পানির বিল, কারেন্ট বিল ওটা হচ্ছে এক্সপেন্স, রেগুলার এক্সপেন্স। কিন্তু মনে করেন দরজা তো আর প্রত্যেক মাসে 1-2 বার ভাঙবে না, এটা হঠাৎ করে ভাঙতে পারে। তো এই যে ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিস আছে, এটাকে এনশিওর করার জন্য যে টাকা লাগবে এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। বোঝা গেল? অর্থাৎ ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিস এইটা মাথায় থাকলে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল এমনি বুঝে যাবেন। আর 3 নম্বরে কি দেওয়া আছে দেখুন, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য অ্যামাউন্ট অফ রিজার্ভ ইন দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক। এখন সেন্ট্রাল ব্যাংকের অ্যামাউন্ট অফ রিজার্ভ কিন্তু এটা হলো সেই আমাদের পুকুরের পানির মতো, বুঝতে পারছেন? মনে করেন একটা পুকুর আছে, তার দুই পাশে 2 জনের বাড়ি, আর পুকুরটা 2 জনের কাছে ভাগ হয়েছে। এখন একজন যদি বলে যে আমার পুকুরের পানি আমি পুরাপুরি শেষে সব পানিকে কি করব, ফেলে দেব, তো পাশের জনের পুকুরের যে অংশ আছে ওর পুকুরে কি আর পানি থাকবে? এখন আমাদের সেন্ট্রাল ব্যাংকের অর্থনীতিগুলো কিন্তু এইরকম, এটা একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড। তো এটা কিন্তু অনেক অ্যামাউন্ট বা অনেক ইস্যুর উপরে আপনার এই সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভটা ডিপেন্ড করে। তো এই বিষয়গুলো আপনারা একটু শিটেও আছে, আবার অনলাইনেও পাবেন। আপনারা যেখান থেকেই পড়েন কেন হচ্ছে এই কারণটা বুঝে পড়ার চেষ্টা করবেন, মানে জিনিসটা যেন আপনারা একটু ফিল করতে পারেন যে এইটা হলে এই ইস্যুগুলো এইভাবে আসবে। এবং দেখবেন আমাদের পৃথিবীর যে অর্থনীতি আছে না, আমরা যখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটাকে ডলারে কনভার্ট করছি, মানে আমাদের দেখবেন বাইরেতে আমরা যখন কোনো জিনিস আনতে যাই, একটা তেল হোক আর গোল্ড হোক, আমাদের ডলারে চলে যেতে হয় না? তার মানে দেখুন আমাদের পৃথিবীটা যদি একটা পুকুর চিন্তা করি, সেই পুকুরের পানি কিন্তু ডলার। তো দেখুন এখন কিন্তু আমেরিকার শক্তি কিন্তু এই কারণে, যদি কোনো কারণে এই পানিটাকে চেঞ্জ করা যায়, এই ডলারটাকে কোনো দিন চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু আমেরিকার আর কোনো একক আধিপত্য থাকবে না। বোঝা গেল? এবং এই ডলার যতদিন আছে ততদিন আমেরিকাকে মানে কি করা, মানে আমেরিকার সাথে পাল্লা দেওয়া বা টেক্কা দেওয়া, দিস ইজ অ্যাকচুয়ালি ফার ডিফারেন্ট, মানে ফার ডিফিকাল্ট, দিস ইজ আনইমাজিনেবল হবে। বুঝতে পারছেন? কারণ আপনার পুরা সিকোয়েন্সটাই তারা তাদের ডলারে লক করে রাখছে, আপনি চাইলেও এই লকের বাইরে আসতে পারবেন না। বুঝতে পারছেন? তো যাই হোক, দেখবেন আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে না, এদের যে মানে সমস্যা, এটা কিন্তু দেখবেন এরা কিন্তু পেট্রো ডলারের বিরোধিতা করছে। পেট্রো ডলার মানে তো বোঝেন যে পেট্রোলিয়াম বিক্রি করে যে ডলারটা আয় হয়, যে দ্য ডলার্স আর্নড বাই সেলিং পেট্রোলিয়াম। কারণ কি, মনে করেন আপনার বাড়ি মনে করেন আম হয়, এখন আপনি আম কিসে বিক্রি করবেন? টাকায় বিক্রি করবেন। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি আম টাকায় বিক্রি না করে আপনি ডলারে বিক্রি করেন, এখন কোনো কারণে মনে করেন যদি ডলারের দাম বাড়ে কমে, তখন আপনার আমের দাম বাড়বে কমবে না? তো বিষয়টা হয়েছে এরকম। যাই হোক, এসব ইস্যু আসলে অনেক বড় বড় ইস্যু, আপনারা পড়তে থাকেন বুঝতে পারবেন। সিম্পল ব্যাংক মানে তো বুঝতে পারছেন যে ব্যাংকের আমরা রিজার্ভটা কীভাবে করি। তো আমি একটু শুরু থেকে আবার ক্যাপচার করি। হ্যাঁ, নামাজ কি পড়তে যাওয়া যাবে আজকে? সময় আছে, সমস্যা নেই, 5 মিনিট আগে থামলেও চলবে। নিচে যারা পড়তেন এনাদের হচ্ছে সমস্যা। এমনি তো মসজিদে শুক্রবারে জায়গা পাওয়া কঠিন। আচ্ছা, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, যেহেতু হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনে 10 মার্ক, জাস্ট একটা অ্যাসাইনমেন্ট দিব, আর হচ্ছে একটা ক্লাস টেস্ট নিতে হবে। এখন কবে দিবেন আপনারা? 2টা কোশ্চেনের একটা ক্লাস টেস্ট।
5 5 10, আর একটা অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনে 10 হয়। প্রেজেন্টেশন লাগবে না, আপনার একটা অ্যাসাইনমেন্ট দেন 1 পেজের, ওটাই 10-এ কনভার্ট করে দেবো। এখন অ্যাসাইনমেন্টের টপিকস আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের টপিকস কি? আচ্ছা আমি আমার মতো দিই। হ্যাঁ, 1 পেজ পরীক্ষার পরে 1 পেজের অ্যাসাইনমেন্ট, সমস্যা নেই। আপনি মানে হোয়াট আর দ্য নেম অফ দ্য টপিকস you have truly learned from এটাই মনে করেন আমরা দুইটা হচ্ছে কি দিব, শুধু টপিকের নাম লিখবেন, কোনো ডিসকাশন দরকার নেই। আমাদের 2টা পেজে অ্যাসাইনমেন্ট হবে। 1 নাম্বার পেজে ফ্রন্ট পেজ হয় যেভাবে, ফ্রন্ট পেজ তো আপনারা পারেন, আমি দেখিয়ে দিচ্ছি তারপরে একবার। 1 নাম্বারে শুধু দেবেন হচ্ছে 2 পেজ হবে। ফরম্যাট হবে কয় পেজ? 2 পেজ। প্রথম পেজে এটা হচ্ছে কি ফ্রন্ট পেজ রাখবেন, ঠিক আছে, আর তারপরে 1 পেজে শুধু ডেসক্রিপশন, ঠিক আছে। শুধু একটা পেজে আপনারা এই ব্যাংক ফান্ড ম্যানেজমেন্ট এই কোর্সে ট্রুলি কোন কোন আইটেমগুলো শিখতে পারছেন সে আইটেম বা টপিক্সের নামগুলো লিখবেন, ঠিক আছে। যদি আপনি একটা আইটেমের নাম শিখে থাকেন তাহলে ট্রুলি একটাই লিখবেন, তাতেই 10 পাবেন, কোনো সমস্যা নেই। আর যদি 5টাও শিখে থাকেন তো ট্রুলি ওই 5টা টপিক্সের নাম শুধু লিখবেন, তাতেই 10 পাবেন। বুঝতে পারছেন? মানে আপনি ট্রুলি, এটা কিন্তু ইউ, হ্যাঁ বি হয়ে গেছে, সত্যিকার অর্থে যা শিখছেন, মানে সত্যিকারই শিখছেন এই সাবজেক্ট থেকে, এই টপিকসগুলোর এই নামগুলো লিখবেন, রাইট। যেমন মনে করেন আপনি হয়তো বা রিজার্ভ ম্যানেজমেন্টের ইস্যুগুলো ভালো বুঝছেন, তাহলে রিজার্ভ ম্যানেজমেন্ট ইস্যুস এই টপিক্সের নামটা লিখলেন। এরকম করে যতগুলো শিখছেন, যেটা আপনি ফিল করতে পারেন যে না আমি বিষয়গুলো আসলেই শিখছি। হ্যাঁ লিখেন, সমস্যা নেই। যদি টপিক বেস যে আইটেমগুলো আপনি শিখতেছেন সেটা লিখলেই হবে। তো এরকম যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো 1 2 3 4 করে 1 পেজে লিখতে হবে, 1 পেজের বেশি করা যাবে না। বোঝা গেল? এর ভেতরে যেগুলো আপনি মনে করেন যে না দিস আর ইম্পর্ট্যান্ট এনাফ, সেটা আপনি আগে রাখবেন, তারপরে সিকোয়েন্স করবেন, ঠিক আছে। এখানে আপনি যদি একটা আইটেমও ভালো করে শেখেন তাতেও সমস্যা নেই, যে একটা হলেও শিখছেন, তাতেই আপনারা ফুল মার্কস পাবেন, কিন্তু উল্টাপাল্টা বেশি লেখার দরকার নেই, ঠিক আছে। এবার দেখুন ফ্রন্ট পেজটা কিভাবে দেয়। ফ্রন্ট পেজ মানে হলো প্রথম যেটা, এখানে তেমন কিছু না, জাস্ট সিম্পল 5 লাইন যেটা আছে, এখানে প্রথম দিবেন অ্যান অ্যাসাইনমেন্ট, সবার উপরে কেমন একেবারে মাঝে অন ব্যাংক ফান্ড ম্যানেজমেন্ট। আমাদের কোর্স কোড কত? ফিন 710 নাকি? এতটুকু তো, ঠিক আছে। এরপরে টপিকটা দিবেন, আমাদের টপিকের নাম দেখছি না আমরা, টপিকটা দিবেন। এরপরে হচ্ছে সাবমিটেড টু আর হচ্ছে সাবমিটেড বাই। সাবমিটেড টু, এখানে আমার নাম হচ্ছে এমডি সজীব মোল্লা, আমার নাম হচ্ছে, ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন, আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে ওখানে নাম যেন ভুল না হয়, ঠিক আছে, নাম ভুল হলে কিন্তু সমস্যা। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট,
আচ্ছা, আর আপনারা এইখানে হচ্ছে আপনাদের ডিটেলস দিবেন, নাম দিবেন, রোল দিবেন, মেজর দিবেন, যা কিছু আছে এটা দিবেন। লাস্টের নিচে এখানে ডেট দিবেন। নিচে নিচে দিলেও হয়, তবে পাশাপাশি দেওয়াটা বেশি প্রিফারেবল। ঠিক আছে, আপনি প্রথমে এটা দিবেন, তারপর এটা দিবেন, আর লাস্টের নিচে ডেটটা দিবেন। ঠিক আছে, মানে এই ডেটটা কিন্তু সাবমিশন ডেট। ঠিক আছে, সাবমিশন ডেট, আপনি কত তারিখে এটা সাবমিট করতেছেন সেটা। আর এটা কবে দিবেন তাহলে? 3 তারিখ। আচ্ছা, নেম অফ দ্য টপিকস। নেম মানে কি? হ্যাঁ, মানে আপনার মনে করেন আপনার নাম কি বলেন? নুরুল আমিন। রুহুল আমিন। তো এখন রুহুল আমিনের তো অনেক বৈশিষ্ট্য আছে, তার বাড়ি এইখানে, তার নামেই তার এতগুলো ই আছে, ই আছে, ই আছে। এটা তো তার নাম না, তার নামটা কি? রুহুল আমিন। তার মানে আমরা শুধু রুহুল আমিন কতটুকু চাচ্ছি, বোঝা গেল? ডেসক্রিপশন, বোঝা গেল? তো এইখানে আপনি শুধু যে টপিক্সের নাম যতগুলো শিখছেন তাই লিখবেন, আর কিছু। বোঝা গেছে? তাহলে লাস্ট ক্লাস, তাই তো? লাস্ট ক্লাস আমাদের পরীক্ষা কবে? 21 তারিখ থেকে না? 13 তারিখ থেকে দিছে নাকি আপনাদের? দাঁড়ান তো দেখি। বিবিএর পরীক্ষা যদি 21 তারিখ থেকে হয়, আপনাদেরটা কবে থেকে দিল? মেসেজ গ্রুপে দিছে নাকি? দাঁড়ান দেখিনি আমি একটু। বিবিএর যদি 21 তারিখ হয়, তাহলে আপনাদের 13 তারিখ হলে তো সমস্যা। আপনাদের পরীক্ষা 21 তারিখ থেকে শুরু হবে, 20 তারিখ থেকে শুরু হবে আশা করি। মানে আপনাদের একটা সপ্তাহ বাড়বে, কারণ এই যে পলিটিক্যাল টার্বুলেন্সের জন্য তো প্রায় 2-3 সপ্তাহ। বুঝছি না, এটা নোটিশ আজকেই পেয়ে যাবেন আশা করি। আর হচ্ছে যেহেতু এটা হয়েছে, কারণ বিবিএরটা হচ্ছে 21 তারিখ শনিবার থেকে শুরু হচ্ছে। এখন আপনাদের আর বিবিএর 1-2 দিন ডিফারেন্সে শুরু হবে, কিন্তু এক সপ্তাহ ডিফারেন্সে শুরু হবে না। এই জন্য 20 তারিখ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এখন আবার আচ্ছা, মানে 13 তারিখ হলে সুবিধা হয়। 20 তারিখ শুরু হলে আপনার পরীক্ষা তো 20 তারিখ শেষ হবে, আমাদের 3 সপ্তাহ লাগবে। তাই 20 তারিখ আসতে তখন 2-4টা পরীক্ষা শেষ। হ্যাঁ, সেক্ষেত্রে সারা আমি ভাই বলে দেব আমাদের। আচ্ছা, আমরা চেষ্টা করি কি, মানে ক্লাসেরও একটা ইস্যু আছে, কারণ আমরা কিন্তু ক্লাস নিতে পারি না। এখন মনে করেন আমাদের ওই যে ক্রেডিটও কিন্তু মিলাইতে হয়। যেমন মনে করেন ইউনিভার্সিটি অফ ছিল, এখন আবার ওই এটার সাথে কিন্তু আমাদের ক্লাসও আবার দেখাইতে হয় যে আমরা কিন্তু এত পরিমাণ ক্লাস স্টুডেন্টদেরকে নিছি। হ্যাঁ, এবং প্লাস আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের সাথে এটা মেলাই নেওয়া লাগে। এই জন্য আমরা একা চাইলেই পারি না। ঠিক আছে, যেন দেখেন এমন কিছু যেটা হবে মোটামুটি সবার জন্য ভালো হবে। ঠিক আছে, আচ্ছা না অত পেছাবে না। আচ্ছা, একটু রোল কল। আচ্ছা, এই আপনাদের কোর্স রিলেটেড আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে ভিডিও অফ করে দিই। হ্যাঁ।